মিটিং শেষে সবাই যখন বের হয়ে গেল, প্রেমা আর উচ্ছ্বাসই বাকি রইল ডিল ডান করার জন্য। প্রেমা ফাইলটা উচ্ছ্বাসের দিকে এগিয়ে দিল আর বলল, আশা করি আপনি আমাদের কোম্পানির সাথে। উচ্ছ্বাস প্রেমার কথা কেড়ে নিয়ে প্রেমার হাতটা ধরে হ্যাচকা টান মেরে একদম নিজের কাছে এনেছে। প্রেমা বাধা দেয়নি। উচ্ছ্বাস এক হাত প্রেমার কোমরে রাখতেই হালকা কেঁপে উঠল বোধ হয়, আর আরেক হাত প্রেমার গালে স্পর্শ করলো। প্রেমা উচ্ছ্বাসের চোখের দিকেই তাকিয়েছিল। উচ্ছ্বাস প্রেমার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে ফিসফিস করে শুধু বলল, তোমার মনে হয় আমি তোমাকে না করতে পারবো কখনো? প্রেমা জবাবে কিছুই বলল না, নিজেও চোখ বুজে রইল। উচ্ছ্বাস কাঁপা কাঁপা আওয়াজ করে বলল, এতদিন আমাকে ছেড়ে কিভাবে থাকলে? প্রেমা তখনও চোখ বুজেই ছিল। উচ্ছ্বাসের কথায় কোনো জবাব দিল না তখনও। উচ্ছ্বাস একটু তাকালো এবার। হালকা রোদ এসে চোখে মুখে পড়েছে দুজনের। উচ্ছ্বাস দিন দুনিয়া ভুলে কিছু করেই বসলো। ফ্লোরের ছায়া দেখা যাচ্ছে দুজনের। এতদিন পর দেখা হওয়ায় একে অন্যরকম কিছুই চলে এসেছে যেন। বেরিয়ে যাওয়ার মুহূর্তে উষ্ণ আকুতি ভরা হাতে উচ্ছ্বাস টেনে ধরল প্রেমার কবজি। প্রেমা এক পলক আর চোখে নিজের হাতের দিকে তাকালো। উচ্ছ্বাস করুণ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। প্রেমা সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত দৃঢ় কণ্ঠে বলল, আমাকে যেতে দাও উচ্ছ্বাস, এখন আর সময় নেই। উচ্ছ্বাস চাপা স্বরে অনুরোধের সাথে বলল, আর কিছুক্ষণ থেকে যাও প্রেমা, অনুরোধ করছি আরো কিছুক্ষণ আমার পাশে থাকো। তা সম্ভব নয়, প্রেমা সরাসরি জবাব দিল। তার স্বরে কোনো দ্বিধা নেই। উচ্ছ্বাস প্রশ্ন করলো, কিন্তু কেন সম্ভব নয়? কিসের এত তাড়া তোমার? প্রেমা দীর্ঘশ্বাস ছাড়ল। দীর্ঘশ্বাস ছিল গভীর চিন্তার ফসল। সে বলল, আমার হাতে এখন অনেক কাজ বাকি, যা শেষ করাটা অত্যন্ত জরুরি। উচ্ছ্বাস যেন আর সহ্য করতে পারল না। সে দ্রুত প্রেমাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। তীব্র অনুভূতির ভারে তার দুই হাত ধরে ফেলল। প্রেমার নরম হাত দুটি তার হাতের মুঠোয় আবদ্ধ করে বলল, তুমি সব বোঝা একাই কেন বইছো প্রেমা? কেন তুমি আমাকে কিচ্ছু করতে দিচ্ছ না? আমি কি তোমার কেউ নই? আমাকে বিশ্বাস করো, আমাকে সুযোগ দাও, আমাকে কিছু বলো, আমাকেও তোমাকে সাহায্য করতে দাও। প্রেমা নত দৃষ্টিতে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তার চোখে নীরবতা। তারপর ধীরে ধীরে সে চোখ তুলে উচ্ছ্বাসের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল ভালোবাসা, আশঙ্কা আর এক অব্যক্ত বেদনা। কয়েক মুহূর্ত গভীর দৃষ্টি বিনিময় করার পর সে বলল, প্রয়োজন নেই, তুমি তো তোমার বাবার হত্যার প্রতিশোধ নিচ্ছই, আমাকে আমার কাজটা করতে দাও। উচ্ছ্বাস প্রশ্ন করলো, কি চাইছো তুমি? প্রমাণ। কার বিপক্ষে? তোমার চাচার। উচ্ছ্বাস প্রেমার চোখের দিকে তাকালো। প্রশ্ন করলো, জানলে কিভাবে? প্রেমা হাসলো, খুব কি কঠিন ছিল নাকি? কিছুক্ষণ নীরবতায় কাটলো। প্রেমা হাত ছাড়িয়ে নিল। তারপর ভালো থেকো বলে চলে যেতে লাগলো। উচ্ছ্বাস আবারও বলে উঠল, আমাকে সাহায্য করতে কেন দিচ্ছ না? থেমে গেল প্রেমা। পেছনে না তাকিয়েই জবাব দিল, এই খেলায় শুধু তার নয়, আর একজনও আছে। আমি তাকে খুঁজতে চাইছি, যার উদ্দেশ্য তোমার বাবা ছিলেন না, আমার বাবা ছিলেন। তাই এটা একান্তই আমার বিষয়। ভালো থেকো। আমাকে তো সাহায্য করেছিলে, কিন্তু কেন? মরে যেতেই দিতে? প্রেমা থামল পুনরায়। ফোঁস করে শ্বাস ফেলে বলল, কারণ আমি তোমাকে হারাতে চাই না। এই কথাটি বলেই উচ্ছ্বাসকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই দৃঢ় প্রত্যয়ে দ্রুত গতিতে চলে গেল প্রেমা। উচ্ছ্বাস স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি অনুসরণ করলো প্রেমার মিলিয়ে যাওয়ার ছায়াটিকে। প্রেমার দৃষ্টির আড়াল হতেই দ্রুত পায়ে সেখানে ছুটে এলো আইমান। উচ্ছ্বাসের ভাবলেশহীন মুখ দেখে সে কিছুটা উদ্বিগ্ন। এসেই চাপা কণ্ঠে প্রশ্ন করলো, স্যার, কিছু কি হয়েছে? আপনি হঠাৎ এমন নীরব কেন? উচ্ছ্বাস তখনও সামনের দিকে চেয়ে আছে, যেখানে প্রেমা এই মাত্রই ছিল। উচ্ছ্বাস জবাবে বলল, হ্যাঁ, কিছু একটা তো হয়েছেই। সেটা কি ভালো কিছু নাকি খারাপ স্যার?
আইমানের কপালে ভাঁজ পড়ল। উচ্ছ্বাস খানিকটা চিন্তিত ছিল প্রেমাকে নিয়ে, কারণ সে জানে তার পথটা বিপজ্জনক। তবে প্রেমার বুদ্ধিমত্তা ও ক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা ছিল। তাই এক গভীর হাসি হেসে সে জবাব দিল, না, খুব ভালোটাই হয়েছে আইমান। এই বলে সে আবারও এক রহস্যময় হাসি দিল, যা শেষ হতেই নিজের ঠোঁট কামড়ে ধরে যেন সেই হাসিটা গোপন করল। উচ্ছ্বাসের এই দ্বৈত আচরণে আইমান হতবাক। সে কেবলই ড্যাব ড্যাব করে তার দিকে চেয়ে রইল, কোনো কুল কিনারা করতে পারল না। প্রেমা গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রাস্তার ওপারে তার চোখ গেল আব্দুল মোতালেবের কিছু চেনা লোকের দিকে। এরা সেই ভাড়াটে লোক যারা গত কিছুদিন ধরেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। তাদের দেখেই প্রেমার ঠোঁটে ফুটে উঠল এক বক্র হাসি। সে মনে মনে বলল, আমি দেখব কতদিন তোমরা এইভাবে উঠতে পারো। মনে রেখো, ওই ডানা প্রেমার হাতেই কাটা পড়বে। সময় এসে গেছে। প্রেমার দ্রুতগামী গাড়িটি জনাকীর্ণ রাস্তা চিরে এগিয়ে গেল। পেছনে ফেলে এলো উচ্ছ্বাসের আকুতি ভরা নীরবতা। আব্দুল মোতালেবের ভাড়াটে করা গোন্ডাদের দেখে তার বক্র হাসিটি ধীরে ধীরে পরিণত হলো এক কঠিন প্রতিজ্ঞায়। এখন আর আবেগ নয়, এখন সময় শুধু কাজের। তার বাবার মুক্তির পথ প্রশস্ত করার প্রথম ধাপ এটি। গাড়িটি একটি বিল্ডিং এর সামনে এসে থামলো। এখানে থাকে প্রেমা, তবে মাঝে কিছুদিন উচ্ছ্বাসের বিল্ডিং এ ছিল। এর কারণ হলো উচ্ছ্বাসের বাসা থেকে বেশ কিছুটা দূরেই হান্নান মাসুদের বাসা। হান্নান মাসুদ আব্দুল মোতালেবের সাথে জড়িত, তাই তার বাড়ি থেকেই বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে প্রেমা। তবে তার এখনো এক প্রকার হতাশা রয়েছে এই ভেবে যে সেই আসল ব্যক্তিটি কে, যে তার বাবাকে ফাঁসাতে চেয়েছে। এটা নিশ্চয়ই আব্দুল মোতালেব হবে না। তবে হতেও বা কতক্ষণ। তার বাবার প্রতি আব্দুল মোতালেবের ক্ষোভ ছিল বলেই তো জানা গেছে। ড্রয়িং রুম পেরিয়ে ভেতরে ঢুকতেই একটি পরিচিত মায়াবী গন্ধ নাকে এলো তার। আফরা বেগম আজ তার প্রিয় পদগুলো রান্না করেছে। রান্নাঘর থেকে আফরা বেগম বেরিয়ে এলেন। তার চোখে গভীর উদ্বেগ, কিন্তু মুখে তা ঢেকে এক মৃদু হাসি হাসল। এসেছিস মা? আমি চিন্তায় অস্থির ছিলাম। চল, হাত মুখ ধুয়ে খেয়ে নে, আমি তোকে গরম গরম খাবার বেড়ে দিচ্ছি। আফরা বেগম, যিনি তার স্বামীর গ্রেপ্তারের পর প্রথম দিকে ভেঙে পড়েছিলেন, এখন তিনি তার মেয়ের ইস্পাত কঠিন মনোবলের সামনে নিজেকে সামলে নিয়েছেন। তিনি জানেন এই মুহূর্তে তার মেয়ের মানসিক আশ্রয় প্রয়োজন। ডাইনিং টেবিলে নীরবে খাবার বাড়তে শুরু করলেন। প্রেমা ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসল। আফরা বেগম প্রশ্ন করলেন, প্রান্তিকারা চলে গেছে? হ্যাঁ, ওদের কাজ ছিল। তোর চাচা মির্জা বাড়িতে একবার যেতে বলেছেন। 1 বছর তো রাইসা বিএমএতে কমিশন হয়ে পেয়েছে, আর হয়তো সেজন্যই। প্রেমা খেতে খেতে বলল, তুমি যেও, আমার কাজ আছে অফিসে। আফরা বেগম কিছু বললেন না। যেতে তো হবেই, না হলে কেমন দেখায়। কিছুক্ষণ পর আফরা বেগম বলে উঠলেন, আগামীকাল ভাবছি তোর বাবাকে দেখতে যাব। আচ্ছা। প্রেমা চিন্তিত মুখ দেখে আফরা বেগম বলে উঠলেন, উচ্ছ্বাসের কি খবর? ছেলেটা তার বাবাকে হারিয়েছে। ওর প্রতিশোধ পরায়ণতা আরো বেশি। প্রেমার হাত থেমে গেল। সে কাটা চামচ প্লেটে নামিয়ে রেখে মাথা তুলল। তার চোখে সেই একই মিশ্রণ, ভালোবাসা, আশঙ্কা এবং অব্যক্ত বেদনা। উচ্ছ্বাসকে নিয়ে আমি চিন্তিত, তবে আমি উচ্ছ্বাসকে বিশ্বাস করি মা। বিশ্বাস রয়েছে সে তার কাজ ভালোভাবেই করবে। আফরা বেগম দীর্ঘশ্বাস ফেলে শুধু বললেন, তুই বুদ্ধি দিয়ে চলিস মা, আবেগকে স্থান দিস না। তোর বাবা নির্দোষ, এই সত্যটা যেন দিনের আলোর মতোই বেরিয়ে আসে। বের হবে মা। প্রেমা দৃঢ় কণ্ঠে কথাটি বলল। প্রেমা কিছু একটা নিয়ে চিন্তিত দেখালো। রাত তখন গভীর। গোটা শহরে ঘুমের কোলে। হান্নান মাসুদের বাড়িতে আলো জ্বলছে না। হয়তো সবাই ঘুমিয়ে গিয়েছে। তবে তার বাড়ির কিছুটা দূরে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে কেউ একজন বেরিয়ে এলো। পরনে গাঢ় নীল রঙের হুডি, ছাই রঙের ট্রাউজার, হাতে কালো গ্লাভস, মুখে
ঢাকা নিওপ্রিয়ন মাস্কে আর কালো ক্যাপ পরা। ঠান্ডা আওয়াজে মানুষটা বলে উঠল, সবকিছু রেডি তো রনি? সব সেট স্যার। হান্নান মাসুদের এলাকার সব সিসিটিভি ক্যামেরা সচল থাকবে, কিন্তু সার্ভারের ডাটা আর যাবে না। ডামি লুপ চলবে। মানে হবে মনে হবে যেন কেউ কিছুই দেখেওনি। রনির চোখে চাপা উত্তেজনা। তার বয়স 22 বছর। অনেক ভালো সে এইসব টেকনিক্যাল প্রযুক্তিগত বিষয়ে পারফেক্ট। মনে রাখবে, ভেতরে যেন একটিও আঙ্গুলের ছাপ না থাকে, এবং কাজটি এমনভাবে হবে যাতে সবাই ভাবে হান্নান মোতালেবকে বিশ্বাস করে ঠকেছে। হান্নান মাসুদের বাসাটি ছিল শহরের একটু বাইরের দিকে, একটি সুরক্ষিত কলোনিতে। সাধারণত সে রাতে তার বেসমেন্টের ঘরে বসে মদ্যপান করে এবং গোপন নথিপত্র দেখেন। মানুষটা বাসার পেছনের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করলো। হান্নানের বাড়ির সুরক্ষার জন্য একটি উন্নত লেজারের ব্যবস্থা ছিল। যুবক তার ব্যাগে রাখা একটি ছোট ইউএমপি ডিভাইস ব্যবহার করলো। ছোট্ট একটি পপ শব্দের সঙ্গে সঙ্গেই পুরো কলোনির বিদ্যুৎ ব্যবস্থা মোমেন্টারিলি বন্ধ হয়ে গেল। এই সুযোগে মূল অ্যালার্ম ব্যবস্থাটা বন্ধ হওয়ার আগেই যুবক বেসমেন্টের উইন্ডো প্যানেলে প্রবেশ করলো। হান্নান মাসুদ বেসমেন্টের সোফায় বসে তখনও মদ্যপান করছেন। বিদ্যুৎ চলে যাওয়ায় সে চিৎকার করে গালাগাল শুরু করলো। ঠিক তখনই বেসমেন্টের দরজাটা সামান্য ফাঁক হয়ে গেল। যুবক হান্নানের ঘরের মধ্যে প্রবেশ না করে একটি ছোট্ট লেজার নির্ভর প্রজেক্টর চালু করলো। প্রজেক্টরটি হান্নানের ঠিক সামনে দেওয়ালে একটি মাকড়সার ছায়া ফেলল, যা হান্নানের ছোটবেলা থেকে ভয় ছিল। বিদ্যুৎহীন অন্ধকারে হঠাৎ সেই ছায়াটা দেখে হান্নান ভয়ে জমে গেল। ঠিক তখনই যুবক তার কণ্ঠস্বর পরিবর্তনকারী যন্ত্র চালু করলো। সেই স্বরে ছিল আব্দুল মোতালেবের চাপা হুমকি, হান্নান, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার ফল ভোগ করো। হান্নান ভয় এবং মদের ঘোরে চিৎকার করে উঠল, না স্যার, আমি আপনার সব কাজ করেছি, আমাকে মারবেন না। এইবার সেই যুবক শান্তভাবে ঘরটিতে প্রবেশ করলো। হান্নান তখন পুরোপুরি আতঙ্কিত। যুবক কোনো রকম কোনো মারমুখী অস্ত্র ব্যবহার করলো না। সে তার কাঁধের ওপর ভর করে হান্নানের ওপরে ঝাঁপিয়ে পড়ল। তার প্রথম আঘাতটি ছিল হান্নানের নাকের ওপর, যা এক মুহূর্তে তাকে স্থির করে দিল। এরপর সে হান্নানের কানের নিচে একটি নির্দিষ্ট বিন্দুতে জোরে চাপ দেয়, যা তাকে সাময়িকভাবে সম্পূর্ণ স্থবির করে দিল। হান্নান যখন মাটিতে লুটিয়ে পড়ল, মুখ থেকে মাস্ক খুলল উচ্ছ্বাস। এক পলক তাকালো হান্নানের দিকে। এই লোক সেই দিন হেসেছিল যখন আব্দুল মোতালেব তার বাবাকে হত্যা করেছিল। আইনের কাছে এর বিচার পাওয়া হবে তো না, তাই উচ্ছ্বাস নিজে আইন অনুসারে তাকে শাস্তি দিল। তারপর হান্নানের সামনে টেবিলে থাকা পেপারগুলো হাতে নিল আর হান্নানের মোবাইলের কল লিস্টটা চেক করলো। তেমন কিছুই পেল না, তবে শেষে গিয়ে একটি নাম্বার দেখলো, যেটা পিএ স্যার নামে সেভ করা। উচ্ছ্বাস বুঝতে পারল না তার উদ্দেশ্য ছিল না শুধু খুন করা, বরং মোতালেবকে ফাঁসানো। উচ্ছ্বাসের ব্যাগে ছিল একটি বিশেষ কলম, একটি দামি সোনার তৈরি ফাউন্টেন পেন, যা আব্দুল মোতালেব সব গুরুত্বপূর্ণ নথি স্বাক্ষর করার জন্য ব্যবহার করতেন। উচ্ছ্বাস কলমটি হান্নানের হাতের মুঠোয় এমনভাবে রেখে এলো যেন ধস্তাধস্তির সময় সেটা সেখানে পড়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, উচ্ছ্বাস হান্নানের বুক পকেটের থেকে একটি ছোট মাইক্রোচিপ ঢুকিয়ে দিল, যেখানে হান্নান আর আব্দুল মোতালেবের নকল ঝগড়ার কথোপকথন। পরপরই উচ্ছ্বাস চলে গেল, আর রাতের আধারে কেউ কিছু জানলও না। তবে দূর থেকে উচ্ছ্বাসের এই কাজ কেউ হয়তো একজন দেখলো। উচ্ছ্বাস বাড়ি থেকে বেরিয়ে এলো, গাড়িতে উঠে পড়লো। গাড়িতে রনিকে বসে থাকতে দেখে বলল, গাড়ি স্টার্ট দাও। তবে রনির কোনো সাড়া শব্দ নেই। উচ্ছ্বাস বুঝতে পারলো না কিছুই।
এমন সময় কেউ একজন তার মাথায় আঘাত করলো পেছন থেকে। মুহূর্তের মাঝেই উচ্ছ্বাস অচেতন হয়ে গেল।